মাননীয় স্পিকার, শ্বেতপত্র বলছে বাংলাদেশ থেকে গত 15 বছরে পাচার হয়ে গেছে $234 বিলিয়ন, অর্থাৎ বছরে প্রায় 14 থেকে 16 বিলিয়ন ডলার পাচার হয়েছে। অন্যদিকে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বলছে ওভার এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে বছরে $8 বিলিয়ন দেশ থেকে বাইরে গেছে। বাংলাদেশের ব্যাংককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে গত 15 বছরে ব্যবহার করা হয়েছে। যাদের দৃশ্যমান কোনো ব্যবসা নাই তাদেরকে ঋণ দেয়া হয়েছে, পরিবারের হাতে ব্যাংকগুলোকে একটির পর একটি তুলে দেয়া হয়েছে। রাজনৈতিক সিদ্ধান্তে সুদ হার ও ডলারের দাম ঠিক করা হয়েছে। ডলারের উপর চাপ কমাতে দাম ধরে রাখা হয়েছে। অন্যদিকে 18 থেকে 20 বিলিয়ন ডলার এই খাত থেকে বিদেশে চলে গেছে। শেয়ার বাজার এবং কর ব্যবস্থাপনা উন্নত না হলে পুরো চাপ গিয়ে পড়বে ব্যাংক খাতের উপরে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি কয়েকটি পরিসংখ্যান দিয়ে শুরু করি। বাংলাদেশের জিডিপির আকার 68 লক্ষ কোটি টাকা, জিডিপির প্রবৃদ্ধি মাত্র 3.49%, মূল্যস্ফীতি 9.5%, খেলাপি ঋণ মোট বিতরণকৃত ঋণের 35.73%, যেটা টাকার পরিমাণে এসে দাঁড়ায় 6,44,000 কোটি টাকা। সামগ্রিক ব্যাংকিং খাতে মূলধনের পর্যাপ্ততা ঋণাত্মকে গিয়ে দাঁড়িয়েছে, সেটি এখন ঋণাত্মক 2.64%। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমতে কমতে 22% থেকে নেমে দাঁড়িয়েছে 5%। বাণিজ্য ঘাটতি বেড়েছে এবং হয়ে দাঁড়িয়েছে $22.21 বিলিয়ন, যেটি ইন্ডিকেট করে রপ্তানির হ্রাস এবং আমদানির বৃদ্ধিকে। আগে যেটা ছিল 22%। মাননীয় স্পিকার, শ্বেতপত্র বলছে বাংলাদেশ থেকে গত 15 বছরে পাচার হয়ে গেছে $234 বিলিয়ন, অর্থাৎ বছরে প্রায় 14 থেকে 16 বিলিয়ন ডলার পাচার হয়েছে। অন্যদিকে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বলছে ওভার এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে বছরে $8 বিলিয়ন দেশ থেকে বাইরে গেছে। বাংলাদেশের ব্যাংককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে গত 15 বছরে ব্যবহার করা হয়েছে। যাদের দৃশ্যমান কোনো ব্যবসা নাই তাদেরকে ঋণ দেয়া হয়েছে, পরিবারের হাতে ব্যাংকগুলোকে একটির পর একটি তুলে দেয়া হয়েছে। রাজনৈতিক সিদ্ধান্তে সুদ হার ও ডলারের দাম ঠিক করা হয়েছে। ডলারের উপর চাপ কমাতে দাম ধরে রাখা হয়েছে। অন্যদিকে 18 থেকে 20 বিলিয়ন ডলার এই খাত থেকে বিদেশে চলে গেছে। শেয়ার বাজার এবং কর ব্যবস্থাপনা উন্নত না হলে পুরো চাপ গিয়ে পড়বে ব্যাংক খাতের উপরে। আমরা জানি মাননীয় স্পিকার, বাংলাদেশে ঘাটতি বাজেট দেওয়ার একটি সংস্কৃতি আছে এবং এই ঘাটতি পূরণ হয় দেশের ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে কিংবা বিদেশি ব্যাংক থেকে ঋণ বা অনুদানের মাধ্যমে। মাননীয় স্পিকার, ব্যাংক খাত যেখানে অলরেডি খেলাপি ঋণ বা মন্দ ঋণ মোট বিতরণকৃত ঋণের 35% গিয়ে পৌঁছেছে, সেখানে এই ব্যাংকগুলো আর ব্যক্তি খাতে বিনিয়োগের জন্য কোনো ঋণ দেওয়ার অবস্থায় আছে কিনা সেটা একটি বড় প্রশ্ন। IMF সম্প্রতি জানিয়েছে যে তারা বাংলাদেশে যে ঋণের চুক্তি হয়েছিল তার পরবর্তী কিস্তিগুলো নতুন সরকারকে আর দেবে না, তারা নতুন করে চুক্তি করতে বলছে। সুতরাং এখন ঋণের দিকে আমাদের তাকাতে হবে চীন বা এরকম কোনো দেশের দিকে। আমরা যখন কোনো ভিন্ন দেশ থেকে ঋণ নেই এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এর বাইরে গিয়ে, তখন দেখা যায় সেখানে সুদের হার অনেক বেশি থাকে এবং দ্রুত সময়ের মধ্যে সেটি পরিশোধেরও একটা চাপ থাকে। সো এই সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে অর্থমন্ত্রী কি করে এই বাজেট বাস্তবায়ন করবেন এবং সম্পূরক বাজেটে যেই টাকা তিনি চেয়েছেন পরিচালন ব্যয়ের জন্য। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ছাঁটাই প্রস্তাবের আলোচনার আগে শুধু 30 সেকেন্ড একটা সংশোধনীর ব্যাপারে বলতে চাচ্ছি। বাজেট পাস সম্পর্কে আপনার তো আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু এইবারে আমাদেরকে বাজেট অধিবেশনে কার্য উপদেষ্টাতে আলোচনা করে আপনারা প্রশ্ন উত্তর পর্বটাও ড্রপ করেছেন। আসলে এটা তো আমাদের 300 জন এবং আমাদের সম্মানিত মহিলা এমপিরা যারা নতুন, তাদের সবারই একটি অধিকার। আমরা দেখেছি আমাদের সম্মানিত চিফ হুইপ যিনি আছেন, ওনারও যথেষ্ট অভিজ্ঞতা আছে। বাজেট অধিবেশনে এইভাবে 71 পেজি ড্রপ করা হয়, গৃহীত নোটিশ ড্রপ করা হয়, কিন্তু প্রশ্ন উত্তরটা তো সমস্ত বাজেট অধিবেশনে আমরা মোটামুটি 50%, অর্থাৎ বাজেট পাস হওয়ার 10 দিন
আগেই বন্ধ করে দেওয়া হয়, এরপরে বাজেট আলোচনা চলে। এটা আমার অভিজ্ঞতা, আমি লাইব্রেরিতে এগুলো দেখেছি। কিন্তু এইবারে বাজেট অধিবেশন হলো, বাজেট পেশ হলো, আমরা আসলাম 14 তারিখ, দেখলাম যে প্রশ্ন উত্তর ড্রপ করা হয়েছে। এই জন্য এই বিষয়টা আপনার সদয় বিবেচনার জন্য আপনার কাছে আমি রাখলাম। মানে স্পিকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন, আমি ওনাকে আন্তরিকভাবে দোয়া করি, যেহেতু দীর্ঘদিন পর 18 বছরের নির্যাতন নিপীড়নের পর একটি বাজেট উনি দেশের জন্য দিয়েছেন। এখন উনি সম্পূরক বাজেটে যা চেয়েছেন তার জন্য আমি প্রথম যে আলোচনাটা সেটা হলো যে বিদেশে যে পাচারকৃত টাকাটা, যেমন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী এবং ওনার পরিবার এবং ওনাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই মিলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে $234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। এরপরে আর অন্যদিকে দেখতে পাচ্ছি রপ্তানি, আমদানি এত বেশি পরিমাণ আমরা আমদানির দিকে ঝুঁকে পড়েছি। আর অথচ রপ্তানির ক্ষেত্রে আমাদের সম্মানিত অর্থমন্ত্রী, উনি একজন বাণিজ্যের ব্যাপারে উনার 2001 সালে উনি বাণিজ্যমন্ত্রী ছিলেন, তখনও আমরা আলোচনা করেছি এইভাবে যে আমাদের রপ্তানি যেভাবে করে আমরা রপ্তানি থেকে যেইভাবে করে আমরা রপ্তানি করতে পারছি না, এবং এই ব্যাপারে আয় আমাদের নামতে 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 এমন একটা অবস্থায় এসেছে যেটা আমাদের মাননীয় সদস্য রুমিন ফারখানা এখানে পরিসংখ্যান দিয়েছেন। এরপরে হচ্ছে যে বিদেশি ঋণ, IMF ব্যাংক 18 বছরে আমাদের যা ঋণ দিয়েছে, শুধু অনলি ফর ইন্টারিয়াম গভর্নমেন্ট একটি কিস্তি শোধ করেছেন, তাও বিদ্যুৎ খাতে। আর এই আমাদের নতুন সরকার, গণতান্ত্রিক সরকার এসেছেন মাত্র সময়, এখন 3 মাস পেয়েছেন, এরপরে বাজেটটা দিয়েছেন। কিন্তু উনার এই ব্যয়ের ব্যাপারে সম্পূরক বাজেটে উনি যেটা চেয়েছেন, এখন নতুন করে আমরা IMF ব্যাংককে নতুন শর্ত দিয়ে যদি ঋণ আনতে হয়, মানে স্পিকার আসলে সম্পূরক বাজেটে একটু সময় তো দিতে হয়। মাননীয় চিফ হুইপ এখানে আছেন, আমরা একটু আলোচনা করি না এই বাজেটের পরে মানুষের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য। উনি বাজেটের মধ্যে আমি যে এই বিষয়টা সেটা হচ্ছে যে সামাজিক সুরক্ষা, এই সামাজিক সুরক্ষার ব্যাপারে এইবারে বাজেটে উৎসাহ দেওয়া হয়েছে। উনি অনেক পরিকল্পনাও নিয়েছেন, কিন্তু আমার কথা হলো যে কার্যকর সামাজিক সুরক্ষার জন্য আমরা বিভিন্ন পয়েন্ট দিয়েছি, বিভিন্ন সেক্টর দিয়েছি। আসলে এই সবগুলা সেক্টরের মধ্যে এই টাকাগুলো ভাগ হয়ে যাওয়ার পর সামাজিক সুরক্ষাটা হয় না মাননীয় স্পিকার। এই জন্য আমার স্পেসিফিক উনি যে সম্পূরক বাজেটে টাকা চেয়েছেন, এখানে অনেক ডিপার্টমেন্ট আছে, তো আমি এটার জন্য প্রস্তাব দিয়েছি যে এই অর্থ বিভাগের বিষয়ে আলোচনা উত্থাপনকালে এই 109 অর্থাৎ 7 নম্বর দাবিতে আমি এই বাজেটটা কমানোর জন্য দাবি দিয়েছি এবং রীতি অনুসারে বলেছি। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না।
ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানগুলো যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম,